भया
প্রজ্বলিত হইতেছে, ইহার ভয়ে সূর্য উত্তাপ দিতেছে, ইহার ভয়ে মেঘ বায়ু ও মৃত্যু ধাবিত হইতেছে। গত 25 মার্চ ঢাকায় প্রয়াত হয়েছেন সঞ্জিদা খাতুন। বাঙালির সংস্কৃতির ক্ষেত্রে সঞ্জিদা খাতুন ছিলেন এক অসামান্য ব্যক্তিত্ব। তার জন্ম হয়েছিল 4 এপ্রিল 1933। 92 বছরের দীর্ঘ জীবন সম্পর্কে বলতে গেলে গুরুদেব রবীন্দ্রনাথের কথাতেই বলতে হয়, জীবন হয়নি ফাঁকি, ফলে ফুলেছিল ঢাকি। সঙ্গীত সাধিকা হিসেবে তার খ্যাতি ছিল সর্বাধিক। তবে আজকে আমরা সঞ্জিদা খাতুনের স্মরণে এই মন্দিরে উপনীত হয়েছি, তা শুধু এই একটি কারণে নয়। তার সমগ্র জীবন একটা লড়াইয়ের কথা বলে। সে লড়াই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, সে লড়াই যে কোনো অসাম্যের বিরুদ্ধে। একদিকে তিনি প্রতিবাদী, অন্যদিকে তিনি একজন দক্ষ সংগঠক। অথচ প্রত্যক্ষ রাজনীতি থেকে তিনি নিজেকে দূরে রাখতে চেয়েছেন সব সময়। বলেছেন, রাজনীতি আমার ক্ষেত্র নয়, সাংস্কৃতিক আন্দোলনই আমার আসল কাজের ক্ষেত্র। বিশেষ করে বাংলাদেশ বা বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার সংরক্ষণ আমার উপযুক্ত কাজের ক্ষেত্র। সঞ্জিদা খাতুন ছিলেন কাজী মোতাহার হোসেন ও সাজেদা খাতুনের কন্যা। কাজী মোতাহার হোসেন ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী। তার পারদর্শিতা ছিল পদার্থবিদ্যা, অঙ্ক এবং রাশিবিজ্ঞান। 20 শতকের তৃতীয় ও চতুর্থ দশকে ঢাকায় বুদ্ধির মুক্তি নামে পরিচিত আন্দোলনের তিনি ছিলেন অন্যতম সংগঠক এবং ওই আন্দোলনের মুখপত্র শিক্ষা পত্রিকার অন্যতম সম্পাদক। বুদ্ধির মুক্তির এই চেতনা সঞ্জিদা তার জীবনের প্রতিটি মুহূর্তে ধারণ করে চলেছেন। তার আত্মজীবনী সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে পড়তে গিয়ে যেখানে কয়েকটি মুহূর্ত থমকে দাঁড়াতে হয়, তাহলে তার কলেজ জীবনের বিবরণ। তার কলেজের এক বন্ধু চিন্তিত হয়েছিলেন তার ঘোমটা না দেওয়া দেখে। সঞ্জিদা লিখছেন, আমি যে নিজেকে নারী নয়, মানুষ হিসেবে গড়ে তুলছিলাম, সেটা তার বন্ধু পরে অন্যভাবে বুঝেছিলেন। বেগম নামে একটি মেয়েদের পত্রিকার সঙ্গে যোগ ছিল তার সেই বন্ধুর। আর সঞ্জিদা বলছেন, আমি মেয়েদের জন্য আলাদা পত্রিকা বের করার ঘোর বিরোধী। দেখতাম ওতে বেশিরভাগই দুর্বল লেখা ছাপা হতো। জীবনের প্রায় শুরু থেকে তাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকায় দেখা গেছে। সেই শৈশবের শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে যোগ দিয়েছেন ব্রতচারী আন্দোলনে, কাজ করেছেন মুকুল ফৌজেও। 1952 সালে ঢাকায় ভাষা আন্দোলন যখন পূর্ব পাকিস্তানের সমস্ত বাঙালিকে স্পন্দিত করেছে, তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। অবধারিতভাবে সেই আন্দোলনের সক্রিয়ভাবে তিনি যুক্ত হয়েছিলেন। এই সূত্রে একটি ঘটনার উল্লেখ খুবই প্রাসঙ্গিক। 21শে ফেব্রুয়ারি দুপুরে বাসায় ফিরে তিনি ছাত্র হত্যার খবর পান। পরদিন 22 ফেব্রুয়ারি ঢাকায় সবকিছু বন্ধ। তবু সকালে বাসা থেকে বেরোলেন তিনি খোঁজ খবর নিতে। বিকেলে মাকে নিয়ে রওনা দিলেন অভয় দাস লেনের একটি বাসার উদ্দেশ্যে নারীদের প্রতিবাদ সভায় যোগ দিতে। সেই বিরুদ্ধ পরিবেশে অনেকটা পথ হেঁটে যেতে হয়েছিল। গিয়ে দেখেন সুফিয়া কামাল, বেগম দৌলতুন্নেসা প্রভৃতি অনেকে উপস্থিত। কিন্তু সেই পরিস্থিতিতে সেদিন কেউ সভার সভাপতি হতে চাইছেন না। মা সাজেদা খাতুনকে সভাপতির আসনে বসিয়ে দিয়েছিলেন সঞ্জিদা। সেদিন বক্তৃতায় তিনি বলেছিলেন, 21 আমাকে ভাষা দিয়েছে। 1954 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা অনার্স নিয়ে স্নাতক হন।
প্রথম হবার সুবাদে পেয়েছিলেন নজরুল স্বর্ণপদক। তারপরই চলে আসেন শান্তিনিকেতনে এবং ভর্তি হন বাংলা বিভাগে। সেখানে স্নাতকোত্তর স্তরে প্রথম শ্রেণীতে এমএ পাশ করেন। আচার্য প্রবোধচন্দ্র সেন তাকে পরামর্শ দেন সত্যেন্দ্রনাথ দত্তের ওপর গবেষণা করতে। সে কাজ শেষ করে তিনি ফিরে যান ঢাকায়। এরপরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসে তিনি বিবাহ করেন ওয়াহিদুল হককে। 1957 সালে অধ্যাপনায় যোগদান করেন, প্রথমে ঢাকার ইডেন মহিলা কলেজে এবং পরে রংপুরে কারমাইকেল কলেজে তিনি অধ্যাপনা করেন। বাঙালি সংস্কৃতি নিয়ে তার নিরন্তর আন্দোলনের কারণে রংপুরে তার কার্যত পানিশমেন্ট পোস্টিং হয়। ইতিমধ্যে তার 3 সন্তান অপালা, পার্থ এবং রুচিরার জন্ম হয়। ওয়াহিদুল হক এবং সঞ্জিদা খাতুন যুগ্মভাবে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের কাজে নিয়োজিত থেকেছেন। তাদের কর্মময় সাংস্কৃতিক জীবনকে তারা ব্যক্তিগত জীবনের উত্থান পতনের ঊর্ধ্বে রাখতে পেরেছিলেন। সে সময় বাঙালি ও বাঙালি সংস্কৃতি সম্পর্কে অনুকূল ছিল না পাকিস্তানের শাসকের মনোভাব। 1961 সালে পাকিস্তানি শাসকেরা রবীন্দ্র চর্চার বিরুদ্ধে পরোক্ষে নির্দেশ জারি করেন। সেই নির্দেশ অগ্রাহ্য করে রবীন্দ্র জন্মশতবর্ষ পালনের মধ্যে দিয়ে সূচিত হয় বাঙালি সংস্কৃতির সংগ্রাম। রবীন্দ্র জন্মশতবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠান হয়েছিল, তবে কেন্দ্রীয়ভাবে বড় একটি অনুষ্ঠান হয়েছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। দেশের প্রধান শিল্পী ও বুদ্ধিজীবীরা তাতে অংশ নেন। অনুষ্ঠান পালনের পর সংগঠক ও শিল্পীরা একসঙ্গে কাজ করার জন্য একটি নতুন সংগঠন তৈরি করার সিদ্ধান্ত নিলেন। নবগঠিত সেই কমিটির দ্বিতীয় বৈঠকেই সংগঠনের নাম ঠিক হয় ছায়ানট। শুরু থেকেই এই সংগঠনের সামনে ছিলেন সঞ্জিদা খাতুন, আমৃত্যু ছিলেন তার কর্ণধার। ছায়ানট একটি সঙ্গীতের বিদ্যালয় মাত্র নয়, পূর্ববঙ্গে বিশেষত স্বাধীন বাংলাদেশে বাঙালি সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে সঞ্জিদা খাতুনের নেতৃত্বে ছায়ানটের একটা বড় ভূমিকা ছিল। কিন্তু ছায়ানটের প্রথম পর্বের যাত্রা খুব সুখের ছিল না। নানাবিধ কুকথা প্রচার হয়েছে ছায়ানট সম্পর্কে। সঞ্জিদা খাতুনকেও মুখোমুখি হতে হয়েছে নানা বিরুদ্ধতা। একের পর এক আস্তানা পরিবর্তনে বাধ্য হয়েছে ছায়ানট। এ সময়ের কথা একটু তার আত্মজীবনী থেকেই শোনা যেতে পারে। দিনে দিনে কঠিন হল দিন। এদেশের কিছু পাকিস্তানি মুসলমান যারা নিজেদের বাঙালি পরিচয় মুছে ফেলতে উৎসুক, তারা পশ্চিম পাকিস্তানের কর্তৃপক্ষকে ছায়ানট আর তার অনুষ্ঠান নিয়ে মিথ্যে খবর দিয়ে তাদের কান ভারী করে তুলল। শেখ লুৎফর রহমান একবার পশ্চিম পাকিস্তানে গান গাইতে গিয়ে সেসব শুনে এসে আমাকে বললেন, একই ভাই, আমাকে ওরা বলল আপনি নাকি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আগে গলায় আঁচল জড়িয়ে মঞ্চ প্রদক্ষিণ করে এসে রবীন্দ্রনাথের ছবিতে প্রণাম করবার পরে অনুষ্ঠান শুরু করেন, দেখিনি তো কখনো। একের পর এক ধাক্কা আসতে লাগলো ছায়ানটের উপর। আইয়ুব খানের স্বঘোষিত চাকর মোমেন খান নানা বাধার সৃষ্টি করতে লাগলেন। প্রথমে আলী হাসান সাহেবকে জিজ্ঞাসা করা হলো ছায়ানট কেন বাংলা একাডেমিতে ক্লাস করছে। তার মধ্যে আবার 21শে ফেব্রুয়ারিতে আমাকে বাংলা একাডেমির অনুষ্ঠানে গান গাইতে বলা হলে আমি মহানন্দে গীতবিতান খুলে আমার সোনার বাংলা গানখানি আগাগোড়া গাইলাম। স্যার 2-4 দিন পরে আমাকে তার কক্ষে ডেকে পাঠালেন। সেদিন তুমি ওই গানখানি গাইলে কেন? আমাকে সে প্রশ্ন করা হয়েছে। আমার জবাব, স্যার সোনার বাংলা তো আমাদের, আমি সেটা ডিজোন করবো কেন? স্যার আমাকে পাকিস্তানি মুসলিম হিসেবে এই গান আমাদের গাওয়া উচিত নয় বোঝাতে চেষ্টা করলেন। আমি বললাম আমি মুসলমান, এটা আমার ব্যক্তিগত পরিচয়, জাতি হিসেবে আমি তো বাঙালি।
কিন্তু এইসবেও থেমে থাকেনি ছায়ানট। 1963 থেকে 1966 সাল পর্যন্ত ছায়ানট বিদ্যায়তনে নববর্ষের অনুষ্ঠান নিয়মিত হয়েছে। প্রথমবারের সেই অনুষ্ঠানটির মধ্যে দিয়েই বিদ্যায়তনটির যাত্রা শুরু হয়। 1967 সালের 15 এপ্রিল, পয়লা বৈশাখ, রমনার বটমূলে ছায়ানট আয়োজন করেছিল নববর্ষের প্রথম অনুষ্ঠান। অশ্বত্থ গাছের মূলে এই অনুষ্ঠান অশ্বত্থ পঞ্চবটির একটি। প্রসঙ্গত স্মরণীয়, শান্তিনিকেতনে 1925 সালে উত্তরায়ণ চত্বরে পঞ্চবটি রোপণের মধ্যে দিয়েই শুরু হয়েছিল প্রথম আনুষ্ঠানিক বৃক্ষরোপণ। সঞ্জিদা খাতুন শান্তিনিকেতনে নিজে যে পরে যেখানে থেকেছেন তার নাম পঞ্চবটি। 1971 সালে এই পয়লা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। তাছাড়া করোনা মহামারীর জন্য 2 বছর বাদ দিয়ে প্রত্যেক বছর এই অনুষ্ঠান সেখানে পালিত হয়ে এসেছে। 2001 সালে এই অনুষ্ঠানে এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। জঙ্গিরা চেয়েছিল এই উদযাপনকে বন্ধ করে দিতে, কিন্তু তাতে সঞ্জিদা খাতুনের নেতৃত্বে ছায়ানট সেই উদ্যোগ থেকে সরে আসেনি। সঞ্জিদা খাতুন প্রয়াত হয়েছেন, কিন্তু এবছরও সেই অনুষ্ঠানের উদ্যোগে রত রয়েছে ছায়ানট। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষ থেকে সঞ্জিদা খাতুন নানাভাবে চেষ্টা চালিয়ে গেছেন মুক্তিযুদ্ধকে সহায়তা করবার। তার সভাপতিত্বে স্থাপিত হয়েছে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান করেছেন কলকাতায়, দিল্লিতে, শান্তিনিকেতনে, বিভিন্ন শরণার্থী শিবিরগুলিতে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হল। 1972 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন বাংলা বিভাগের অধ্যাপিকা হিসেবে। এরপর 1978 সালে তিনি বিশ্বভারতীর বাংলা বিভাগ থেকে পিএইচডি লাভ করেন এবং পরে 1985 সালে শেষ হয় তার পোস্ট ডক্টরাল কাজ, সেটিও বিশ্বভারতীতে। স্বাধীন বাংলাদেশে তার কাজকর্মের প্রসার বাড়ল অনেক। একদিকে তার অধ্যাপনা ও গবেষণা, অন্যদিকে ছায়ানট, জাতীয় সঙ্গীত সম্মেলন ইত্যাদি নানা সাংগঠনিক কাজে তিনি নেতৃত্ব দিয়েছেন। জেলায় জেলায় রবীন্দ্রনাথকে ছড়িয়ে দেবার কাজে অজস্র শাখা তৈরি হয়েছে বাংলাদেশে। 2001 সালে রমনার মাঠে জঙ্গি আক্রমণের পরে তারা উপলব্ধি করেন একেবারে প্রাথমিক স্তর থেকে শিক্ষার ক্ষেত্রটিকে উন্নত করতে না পারলে পরিত্রাণ সম্ভব নয়। এই উদ্দেশ্যে তৈরি হয় নালন্দা স্কুল। শিক্ষা এবং সংস্কৃতি দুটিকে মিলিয়ে দেখবার যে কল্পনা এই স্কুলে, নিশ্চয়ই রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা তাকে তুষ্ট করেছিল। সঞ্জিদা খাতুন এও বলেছেন যে একটি স্কুল দিয়ে গোটা দেশকে উদ্ধার করা যাবে না, কিন্তু এই স্কুল হবে একটি আদর্শ যা অন্যরাও অনুসরণ করতে পারবে। রবীন্দ্রনাথের গ্রামোন্নয়ন প্রকল্পেও যে মূল চিন্তা এটাই ছিল সেটা আমরা জানি। তার জীবনের মূল ব্রত ছিল বাঙালি সাংস্কৃতিক স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। ব্রত কথাটি সচেতনভাবেই ব্যবহার করেছি এখানে, কারণ এই ব্রত শব্দটি নিয়ে তাকে স্বাধীন বাংলাদেশেও কম লড়াই করতে হয়নি। ব্রতচারীর প্রতি তার আকর্ষণ ছিল। তারই উদ্যোগে বাংলাদেশের বিদ্যালয়ের শিক্ষানীতিতে ব্রতচারীকে সমন্বিত করা হয়েছিল। ব্রত শব্দটির হিন্দু অনুষঙ্গ বাংলাদেশে অনেকের কাছে গ্রহণীয় বলে মনে হয়নি, কিন্তু তিনি বুঝিয়েছিলেন নিষ্ঠা নিয়ে যে কোনো কাজই হলো ব্রত। এই কারণেই হজ যাত্রাকেও বলা হয়ে থাকে হজ ব্রত। তার প্রসাধন, বেশভূষা, টিপ পরা, মাথায় ঘোমটা না নেওয়া, এসবই ওই বাঙালি সংস্কৃতির অঙ্গ হিসেবেই তিনি ধারণ করেছিলেন। এই সূত্রে মনে পড়ে তার আত্মজীবনের সেই অংশটি যেখানে তিনি জানাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে
যোগদানের সময় তাকে এই মর্মে মুচলেখা দিতে হয়েছিল যে ঘোমটা পড়া বাধ্যতামূলক এবং ছেলেদের সঙ্গে কথা বলা যাবে না। তিনি দ্বিধায় পড়েছিলেন কারণ এই শর্ত না মানলে তার উচ্চশিক্ষা বন্ধ হয়ে যাবে। তিনি লিখছেন, উঠতি বয়সের নবজাগ্রত সম্মান আর স্বাতন্ত্র বোধের দরুন মনের এমন ভাব হয়েছিল যে সেই পাকিস্তান আমলে কলেজের প্রথম ঘড়ি পড়তেই লাইনে দাঁড়িয়ে হালিমা আপার সঙ্গে গলা মিলিয়ে সূরা পড়বার সময়ও ঘোমটা দিতাম না, তবে মাথা নত করে শ্রদ্ধার ভাবে নীরব থাকতাম ঠিকই। আশ্চর্যের বিষয়ে শিক্ষকেরাও এ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনে ঘোমটা দেওয়ার শর্তে সই করতে গিয়ে বড় ধন্দে পড়া গেল। তাই বলে লেখাপড়া বন্ধ থাকাও যে অসম্ভব, চোখ কান বুঝে সই করে ফেলতেই হলো শেষ পর্যন্ত। তবে ঘোমটা দিইনি কখনো। আর ছেলেদের সঙ্গে কথা, সে প্রসঙ্গেও নিয়ম রক্ষার বক্তব্য ঘটে গিয়েছিল। সঞ্জিদা খাতুন ছিলেন মুক্তির সাধক। যে কোনো রকম আলোচিত বাঁধন থেকে মুক্তি, সে ধর্মীয়, সামাজিক, রাষ্ট্রনৈতিক যাই হোক না কেন। ফলে তার ধর্মগত পরিচয়ের কারণেই হোক আর নারী হওয়ার কারণেই হোক, তার বিশ্বাস থেকে তিনি সরে আসেননি কখনো। তার জীবনে স্বজনে বিজনে সুখে দুঃখে বিপদে যে আনন্দিত টান তার বন্ধু তার অন্তরে বাজিয়েছেন, তাই বুদ্ধির মুক্তির কথাই বলে, কোন সাম্প্রদায়িক সংকীর্ণতার কথা নয়।
খাতুন যখন কলেজের শিক্ষার্থী, তখনই তিনি আবৃত্তি, অভিনয় ও গানের চর্চা করেছেন। শুরুর দিকে নজরুল গীতি, আধুনিক বাংলা গান ও পল্লী গীতি শিখেছিলেন সোহরাব হোসেনের কাছে। রবীন্দ্রসঙ্গীত প্রথমে শিখেছেন হুসনে বানু খানমের কাছে, পরে শৈলজারঞ্জন মজুমদার, আব্দুল আহাদ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন প্রমুখের কাছে। কলিম শরফির কাছে গান শেখার কথাও তিনি জানিয়েছেন। তবে তার আত্মজীবনী পড়ে বিস্মিত না হয়ে পারি না একথা জেনে যে রেডিওয়ে একাধিকবার সঙ্গীতের অডিশনে তিনি অকৃতার্থ হন। পরে নাটক পাঠের জন্য তিনি প্রথমে অডিশন পাস করেন, বলা বাহুল্য তারপরে বেতারে সঙ্গীতের নিয়মিত শিল্পী ছিলেন তিনি। প্রাথমিক পর্বে রবীন্দ্রনাথের গান তার আলাদা করে দোসর ছিল এমনটা নয়। সব রকম গানই তিনি শুনতেন, গাইতেন। পরবর্তী জীবনেও সব রকম বাংলা গানের মধ্যেই তিনি রস পেয়েছেন। কিন্তু তারপরেও রবীন্দ্রনাথের গান যে তার মূল আশ্রয় ছিল, সে কথাও তিনি বলেছেন বারবার। তিনি লিখছেন, অনার্স ক্লাসে রবীন্দ্র কবিতা পড়ে রবীন্দ্রনাথের গানে আকৃষ্ট হয়ে সেই যে রবীন্দ্রসঙ্গীতই হয়ে উঠেছিল ধ্যান জ্ঞান, ওই নিয়েই এই ৮০ বছর পর্যন্ত কাটিয়ে দিলাম। অন্য গানও ভালোবাসি, নজরুলের বহু গান, DL রায়, রজনীকান্ত, অতুল প্রসাদ, লালনের গানও, আরো অনেকের পল্লী গীতি আমার প্রিয়। ভালোবাসতে না পারলে কি সামগ্রিকভাবে বাঙালি সংস্কৃতির আন্দোলনে সম্পৃক্ত হওয়া যায়? রবীন্দ্রনাথের গানের বিষয়ে তিনি ছিলেন শুদ্ধতার সাধক। কিন্তু শুদ্ধতা বলতে কেবল স্বরলিপির আনুগত্য বোঝায় না। বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীতের চর্চা প্রবন্ধে তিনি বলছেন, শুধুই স্বরলিপির অনুসরণ করে গান গাইলে কি বিশুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হবে? তাও নয় বলেই মনে হয়। স্বরের শুদ্ধতা বজায় রাখা জরুরি হলেও সেই গানের সার্বিক উপলব্ধি ছাড়া বিশুদ্ধ রূপায়ণ সম্ভব নয়। একটি গানের বাণী, সুরের প্যাটার্ন এবং ছন্দের বৈশিষ্ট্য সমন্বিত হয়ে নিগুড় সৌন্দর্যকে ধরে রাখে। এই ৩ অঙ্গকে যত্নের সঙ্গে অনুধাবন করে সাংগীতিক দক্ষতায় নিহিত ভাবৈশ্বর্যকে রূপায়িত করতে হয়। আমার মতন অনেকেই যারা তার কাছে গান শিখবার সুযোগ পায়নি, তাদের কাছে খুব সহজেই তার সঙ্গীত শিক্ষণ পদ্ধতির ছবি ধরা পড়বে ছায়ানটের ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে তিনি গানের মর্ম উদ্ঘাটন করে শেখাচ্ছেন রবীন্দ্রনাথের গান। করোনা মহামারী শুরু হবার আগেই এই দূরশিক্ষণ প্রয়াসে উদ্যোগী হয়েছিল ছায়ানট। ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি কি বৈজ্ঞানিক পদ্ধতিতে গড়ে উঠেছে ছায়ানটের সঙ্গীত শিক্ষায়তনটি। ছায়ানট সংস্থার মূল মোটো হচ্ছে আপন সংস্কৃতি ও শিক্ষা প্রসারের প্রত্যয়। স্বরলিপিকে একেবারে প্রামাণ্য মনে করতে তার দ্বিধার পরিচয় পাওয়া যায় তার একাধিক লেখায়। একটি লেখা থেকে আমি পড়ি, আমরা রবীন্দ্রনাথের শিক্ষা আবিষ্কারের বাইরে দূরবর্তী শিষ্যরা অন্ধের মতো স্বরলিপি হাত ধরে ফিরি, সংগতি অসঙ্গতির দিকটা সাহস করে ভাবতে পারি না। গান গাইবার সময় স্বরলিপিতে যেখানে থেমে পরের অংশে যাওয়ার নির্দেশ দেওয়া আছে, আমরা ঠিক সেইভাবেই গাই। কিন্তু যখন একটি ছত্রের বক্তব্য শেষ হবার আগেই থামবার বা পরবর্তী অংশ গাইবার নির্দেশ থাকে, তখন কি কর্তব্য? আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো, গেল দিন বই গানে গেল দিন পর্যন্ত বলে অন্তরার একলা বসে ঘরের কোণে এবং সঞ্চারীর হৃদয়ের মধ্যে ঢেউ দিয়েছে বলবার নির্দেশ রয়েছে স্বরবিধানের ৩৭ নম্বর খণ্ডে। গেল দিন বললেও
একরকম বিরাম হতে পারে ঠিকই, কিন্তু মন যে চায় বাঁধন হারা বৃষ্টি ধারা ঝরছে রয়ে রয়ে পর্যন্ত গিয়ে পরের অংশে যেতে, সেটি যেতেই পারবো না। এই স্বরলিপিতে গানটি একতালে বাঁধা আছে, তবে ঝরছে রয়ে রয়ে গিয়ে পরের লাইনে গেলে তালভঙ্গ হয় না। তবে এই গানের দাদরাতে বাঁধা স্বরলিপি আছে আবার কেতকী তথা স্বরবিতান 11 নম্বর খণ্ডে। সে বইতে আসার সন্ধ্যা ঘনিয়ে এলো বলে অন্তরা সঞ্চারিত যাবার নির্দেশনা। এরকম গাইতে ভালোই লাগে, কিন্তু 1357 সালের সংস্করণ 11 নম্বর স্বরবিতানে যে নির্দেশ রয়েছে তাতে আরো গোলমাল লেগে যায়। এতে ঝরছে রয়ে রয়ে পরে মুখে অর্থাৎ আষাঢ় সন্ধ্যাতে ফিরবার যে সুর দেখানো হয়েছে তা গাইতে আরাম বোধ হবে না। এরপর তার সিদ্ধান্তটি চমৎকার। স্বরলিপি দেখে গাইলেও কাণ্ডজ্ঞান জাগ্রত রেখে গানের গভীরে প্রবেশ করবার সেই ধারাই মনে হয় বিশুদ্ধভাবে রবীন্দ্রসঙ্গীত গাইবার প্রকৃষ্ট পথ। সঞ্জিদা খাতুনের বহু গান রেকর্ডে ধরা রয়েছে, আরো অনেক গান বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া, তাও এখন ইউটিউবের দৌলতে দুর্লভ নয়। সে সমস্ত গানে ধরা পড়ে তার এই কাণ্ডজ্ঞানের পরিচয়। কোথাও কোনো বাড়তি অনাবশ্যক বাহুল্য নেই, কিন্তু যেখানে গানের কথা কোনো বাড়তি ঝোঁক দাবি করে গানের ভাবটিকে স্পষ্ট করে তুলতে কোনো অলঙ্করণ, তা ভাবের রসে সিঞ্চিত হয়ে প্রকাশ পায় তার গানে। গান সেখানে গিয়ে তিনি জোর দিয়েছেন বাণীর উপর। গানটি পড়তেন বারবার, ব্যাখ্যা করতেন তার ভাববস্তু। তার স্বীকারোক্তিতেই আমরা জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সৈয়দ আলী হাসানের রবীন্দ্র কবিতার ক্লাস শুনে তার রবীন্দ্রনাথে অনুরাগী হয়ে ওঠা। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের গানের জগতে তার আগ্রহ, ফলে গান শুধু গান নয়, কবিতা হয়ে উঠেছে তার কাছে। গীতবিতানের ভূমিকায় রবীন্দ্রনাথ বলেছিলেন, সুরের সহযোগিতা না পেলেও পাঠকেরা গীতিকাব্য রূপে এই গানগুলি অনুসরণ করতে পারবেন। রবীন্দ্রনাথের গানের সুর, তাল, লয় এই সমস্তই তিনি দেখেছেন গানের কথার সহচর হিসেবে। কাব্যটিকে ফুটিয়ে তোলার সাংগীতিক কৌশল গানের ভাবটিকে গভীর করে তোলে। তার গাওয়া আসা যাওয়ার পথের ধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমায় ক্ষম হে ক্ষম, জীবন যখন শুকায় যায়, এবার দুঃখ আমার অসীম পাথার, বিনা বাজাও মম অন্তরে, কেন জাগে না আমার যা আছে, ঝরা পাতা গো প্রভৃতি গান তার কণ্ঠে আশ্চর্য রূপ পেয়েছে। তবে রবীন্দ্রনাথের সব গানই যে তিনি সমানভাবে পছন্দ করতেন এমন নয়। নিজের মানসিকতার তীব্রতা তার গান নির্বাচনে বড় প্রভাব ফেলেছে। তিনি বলেছেন, চিরবন্ধু চিরনির্ভরের মতন গভীর আত্মনিবেদনের গান তাকে ততটা টানে না। অবশ্য শুধু সঙ্গীত সাধক হিসেবে তাকে বিচার করা চলে না। বিশেষ করে রবীন্দ্রনাথের গানকে তিনি অস্ত্র করে তুলেছিলেন তার সামূহিক সংগ্রাম। কলেজ জীবনে তার কৃষ শরীর নিয়েও পাকিস্তানি উইমেন্স ন্যাশনাল গার্ডে যোগ দিতে আগ্রহী হয়েছিলেন ট্রেনিং শেষে একটা পিস্তল পাওয়ার আশায়। সেই গার্ডে ভর্তি হওয়ার একটা শর্ত ছিল কাশ্মীর সীমান্তে যুদ্ধে যেতে সম্মত হতে হবে। পিতার কাছে এই বিষয়টি উত্থাপন করলে যুদ্ধে যাওয়ার কারণে তিনি সম্মত হননি, কিন্তু মায়ের কাছে আবেদন করে শেষ পর্যন্ত পিতাকে রাজি করাতে পেরেছিলেন। কিন্তু ট্রেনিং এর তীব্রতা তার সহ্য হয়নি। শেষ পর্যন্ত এই পিস্তলের আশা তাকে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু গানই তিনি খুঁজে পেয়েছিলেন তার অস্ত্র। মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, আমরা গান নিয়ে যুদ্ধ করেছি।
সে গান বলা বাহুল্য, ইংরেজি গান নয়, কিন্তু তার কার্যকারিতা কতটা তীব্র সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায়। প্রসঙ্গত 55-56 সালে বঙ্গবন্ধুর ডাকে তিনি গিয়েছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শেষ পর্যন্ত এই গানই হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তার তত্ত্বাবধানে যে সমস্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অত্যন্ত যত্নের সঙ্গে গান করছেন, আশা করি তার ঐতিহ্য তারা বহন করবেন। একসঙ্গে অনেক উত্তরাধিকারী তৈরি করে যেতে পারাটা নিশ্চয়ই তার একটি বিরাট কৃতিত্ব।
সঞ্জিদা খাতুন ছিলেন বাংলা সাহিত্যের ছাত্র এবং পরে অধ্যাপক। বাংলা সাহিত্য সমালোচনার ক্ষেত্রে তাকে মনে রাখতে হবে তার কাজের নিরিখে। আমরা আগেই উল্লেখ করেছি বিশ্বভারতী থেকে তার স্নাতকোত্তর ডিগ্রি। সেই সময় তিনি ডিজার্টেশন পেপার হিসেবে রচনা করেছিলেন সত্যেন্দ্রনাথ বিষয়ক তার গ্রন্থটি। পরে বিশ্বভারতীতেই ফিরে এসে সম্পূর্ণ করেন তার পিএইচডি, যার নাম ছিল রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ। আবার 1983 থেকে 1985 সালে রচিত হয় তার পোস্ট ডক্টরাল অভিসন্দর্ভ ধ্বনি থেকে কবিতা। এই তিনটি রচনা তার জীবনের শ্রেষ্ঠ সারস্বত কীর্তি। ফলে তার জীবনে বিদ্যাচর্চার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে শান্তিনিকেতনের কথা। তার গ্রন্থের সংখ্যা প্রচুর, কিন্তু তার মধ্যে সামগ্রিক সারস্বত সাধনায় এই তিনটি গ্রন্থ বিশেষ গুরুত্ব রাখে। সত্যেন্দ্রনাথকে নিয়ে তার যে গবেষণা, সেই গ্রন্থরূপ পায় 1958 সালে। প্রাথমিকভাবে সত্যেন্দ্রনাথকে নিয়ে গবেষণা করার খুব একটা আগ্রহ তার ছিল না। সত্যেন্দ্রনাথকে ছন্দের জাদুঘর মনে করা হয়। সেটাকে অনেকের মতোই তিনিও তার কাব্যের সীমাবদ্ধতা বলেই মনে করতেন, কিন্তু প্রবোধচন্দ্রের আদেশ শিরোধার্য করে তিনি এই কাজে অগ্রসর হন এবং সেই সূত্রেই উপলব্ধি করেন সত্যেন্দ্রনাথের গুরুত্ব। রবীন্দ্রনাথ নামক একটি প্রতিষ্ঠানের চূড়ান্ত সার্থকতার দিনে যে কবির জন্ম, তার বিচার করাটা বাস্তবিক খুব কঠিন, কারণ রবীন্দ্রনাথের প্রভাব এড়িয়ে চলা তার পক্ষে কঠিন। সত্যেন্দ্রনাথকে তার যথাযথ পরিপ্রেক্ষিতে বিচার করে সঞ্জিদা খাতুন লিখছেন, ছবি ও গান তার কাব্যের অন্যতম প্রধান অঙ্গ। সত্যেন্দ্র কাব্যের সমালোচনা করতে গিয়ে অনেকেই তার এই বৈশিষ্ট্য সম্বন্ধে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সত্যেন্দ্র কাব্যে গভীরতা নেই। কোন দেশের কাব্যেই সে সময় গভীর সুর ধ্বনিত হয় না। সত্যেন্দ্রনাথ দার্শনিক কবি রবীন্দ্রনাথের যুগে জন্মগ্রহণ করার ফলেই তার সম্বন্ধে ওই প্রশ্ন উঠেছে। সত্যেন্দ্রনাথের কবি প্রকৃতির বৈশিষ্ট্য সকলকে অভিভূত করলেও তার যথার্থ কারণ তারা ধরতে পারেনি। সত্যেন্দ্রনাথ রবীন্দ্রনাথ নয় বলেই রবীন্দ্রনাথের পর জন্মগ্রহণ করেও বাংলা সাহিত্যে এতখানি প্রতিষ্ঠা পেয়েছেন। সত্যেন্দ্রনাথের এত প্রশংসার পরেও তার বিশ্লেষণ সম্পূর্ণ নিরপেক্ষ ছিল। তিনি সিদ্ধান্ত করছেন, তবে এই প্রকৃতির ফলে কবি হিসেবে হয়তো তিনি অমরত্বের দাবি করতে পারেন না। রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ নিয়ে তার পিএইচডি গবেষণা, এরও তত্ত্বাবধায়ক ছিলেন প্রবোধচন্দ্র সেন। এই গ্রন্থটিতে রবীন্দ্রনাথের গানকে তার ভাবগত মূল্যে বিচার করেছেন তিনি। তার বিচার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা না করে একটু অংশ উদ্ধৃত করা যেতে পারে, যাতে বোঝা যাবে তার স্বকীয়তা। তার গানের আলোচনা করতে গিয়ে বলেছি যে তিনি গভীরভাবে রবীন্দ্রনাথের গানগুলিকে সাহিত্য মূল্যে বিচার করতেন এবং এই গ্রন্থে তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। তিনি লিখছেন একটি গান প্রসঙ্গে, তোমারই ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন ক্ষণে। এই গানের বাণীকে তাৎপর্য উদ্ভাসিত করবার জন্য কোন কোন স্থলে অব্যবহিত অর্থ প্রকাশের সুরের বিশেষ যত্ন রয়েছে। আবার পাশাপাশি রয়েছে সুরের খেলা, তানের লীলা উচ্ছল গতি ও উজ্জ্বল বিকীর্ণ করে। কিন্তু ভেবে দেখলে যে সুরে বাণী উচ্চারণ বিশিষ্ট হয়, তা সুচারুভাবে বলবার পর তারে উচ্ছ্বসিত হওয়ার যেন
অবসর বিনোদনের মতো। যত্নের ভাবটিকে চারপাশে তার সুদৃশ নকশা টিকে দেয়, ভাবটিকে প্রধান করে তুলবে বলে। নির্জন ঝর্ণা তলায় মনের পাত্র যখন কানায় কানায় ভরে উঠছে, তখন চিত্তকে প্রয়োজন ছাপিয়ে যাওয়া অসীম সুরের ধারায় স্নান করবার বাসনা। দিনের প্রয়োজনের তৃপ্তি অতৃপ্তি থেকে মনকে মুক্ত করবার সিদ্ধান্ত ক্লান্তির অস্তিত্ব সূচিত হয়। সুরের ফুলকারি মনের তাপ বিমোচনের আবহ সৃষ্টি করতে থাকে। মেটে বা নাই মেটে বা বলতে সুরে ঘনীভূত বেদনা ভাব্য আর তাৎপরে বলবার কারিখচিত সুরে নিবৃত্তি ঘটে। সব মিলিয়ে সুরের কারুকার্যে তানের গতিতে উৎসাহ সঞ্চার হয়, আর দৈনন্দিনতার ঊর্ধ্বে উঠবার তত্ত্ব সুরের গতিতে ছন্দিত হয়ে মনকে পদে পদে ভারমুক্ত করতে থাকে। শুধু এটুকু নয়, আরো অনেক কথা এই একটি গান থেকে মনে জাগতে পারে। এরকম এক একটি গানের ভাষা ও অলঙ্করণ, ছন্দ ও সুরের সামগ্রিক সৌন্দর্য অখণ্ড ভাব সম্পদ রূপে মনে আভাসিত হয়। ধ্বনি থেকে কবিতা হয়তো তার সবচেয়ে অভিনব এবং বিতর্কিত বইও বটে। বাংলা ভাষার ধ্বনির যে একটা অর্থগুণ আছে, সে কথা বিস্তারিত ভাবে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী দেখিয়েছিলেন। মূলত সেই আদর্শ অনুসরণ করে বিষয়টিকে কবিতার বিশ্লেষণে প্রয়োগ করবার এই যে প্রবণতা, তা অত্যন্ত আধুনিক একটি মনের পরিচয় বহন করে। ভাষাতাত্ত্বিক ভাবে বিষয়টিকে বৈজ্ঞানিক ভাবে প্রথম নির্ধারণ করেন রোমান ইয়াকবসন 1941 সালে। তার ডিস্টিংটিভ ফিচার্স এর আলোচনায় প্রত্যেকটি ধ্বনি চরিত্র নিয়ে তিনি কথা বলেছেন। 1968 সালে মরিস হালে এবং নোয়াম চমস্কি ধ্বনি বা ফোনিমকে অনেকগুলি বাইনারিতে শনাক্ত করেন। বিষয়টিকে কবিতা পাঠের ক্ষেত্রে যখন শৈলী তত্ত্বগতভাবে দেখা হয়, তাকে বলে ফোনোএস্থেটিক্স বা ধ্বনি নন্দন তত্ত্ব, যাতে বলা হয় শুধু শব্দেরই নয়, ধ্বনিরও কিছু অর্থ থাকে, যা কবিতায় ধরা পড়ে। বিষয়টিকে তাত্ত্বিকভাবে উপস্থাপন করেছেন ডেভিড ক্রিস্টাল তার একটি প্রবন্ধে, যার নাম ফোনোএস্থেটিক্যালি স্পিকিং। এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল 1995 সালে, সঞ্জিদা খাতুনের গবেষণার 10 বছর পরে। এই আলোচনা থেকে এটুকু স্পষ্ট যে হ্যালি এবং চমস্কি যেভাবে ধ্বনিকে ভেঙেছিলেন, সেই পদ্ধতিকে কাব্যচর্চার পদ্ধতি হিসেবে গ্রহণ করাটা সঞ্জিদা খাতুনের মৌলিক কৃতিত্ব, যদিও তার কিছু কিছু প্রয়োগ শুধু পাশ্চাত্য সাহিত্য আলোচনায় নয়, বাংলা সমালোচনাতেও শুরু হয়ে গেছে আগে। ধ্বনির স্বকীয় গুণ শীর্ষক অধ্যায়ে তিনি তার বিস্তারিত আলোচনা করেছেন। ধ্বনির স্বকীয় গুণ কিভাবে কবিতায় ব্যবহার করা যেতে পারে তা বোঝাতে তিনি রবীন্দ্রনাথ, নজরুল, সত্যেন্দ্রনাথ, শঙ্খ ঘোষ প্রমুখের কয়েকটি কবিতার দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করেছেন। গ্রন্থটিতে তার প্রতিপাদ্য সকলে মেনে নেননি। যেমন কবির অভিপ্রায় গ্রন্থে নাম না করে শঙ্খ ঘোষ পদ্ধতিটির সমালোচনা করেছিলেন, কিন্তু তৎসত্ত্বেও কবিতা পাঠের ক্ষেত্রে এটি যে একটি গুরুত্বপূর্ণ টুল হিসেবে ব্যবহার্য, তা এখন মোটামুটি সর্বজনগ্রাহ্য। এই তিনটি মৌলিক গবেষণার পাশাপাশি তার অনেকগুলি প্রবন্ধ সংকলন ও স্মৃতিকথা রয়েছে। প্রবন্ধ সংকলনগুলি প্রধানত রবীন্দ্রনাথ কেন্দ্রিক, রবীন্দ্রনাথ বিবিধ সন্ধান, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের হাতে হাত রেখে, রবীন্দ্রনাথ তার আকাশ ভরা কোলে, রবীন্দ্রসঙ্গীত মননে লালনে, রবীন্দ্র বিশ্বাসে মানব অভ্যুদয় ইত্যাদি। বিশেষ করে উল্লেখ করতে হয় তার স্মৃতি কথাগুলি। সহজ কঠিন দ্বন্দ্ব ছন্দ বইটি কথা বারবারই উল্লেখ করেছি। অতীত দিনের স্মৃতি, শান্তিনিকেতনের স্মৃতি ইত্যাদিও স্মরণীয়। আত্মজীবনী রচনার ক্ষেত্রে তিনি অকপট,
নিজে যেমন দেখেছেন তেমনই বলেছেন। রূঢ় সত্য বলতে তিনি কুণ্ঠিত হননি। শান্তিনিকেতনে প্রথমবার এসে এক অধ্যাপকের কাছে শুনেছিলেন ঢাকায় আবার বাংলা পড়ানো হয় নাকি। তার জবাবে সঙ্গীতা বলেছিলেন, আমরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছি। শান্তিনিকেতনে তার দীর্ঘদিনের যাপনে তিনি যেমন বহু মানুষের, উপাচার্যের, আধিকারের সৌজন্য ও সহায়তা লাভ করেছেন, তেমনি কোন কোন ক্ষেত্রে তার খুব নির্মম ব্যত্যয় ঘটেছে তাও জানাতে বলেন। সত্য ভাষণে তিনি অকুণ্ঠ ছিলেন, তাই অপ্রিয় ভাষণ তার স্মৃতিকথায় দুর্লভ নয়। শুধু ব্যক্তি জীবনে নয়, তার সমগ্র জীবনকে চালিত করেছে এই সত্য নিষ্ঠা। সারা জীবনে অনেক পুরস্কার পেয়েছেন তিনি। 1988 সালে তিনি পান পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে রবীন্দ্র স্মৃতি পুরস্কার। একই বছর টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করে। 1990 সালে বাংলাদেশের 21 পদক লাভ করেন তিনি। বাংলাদেশের বাংলা একাডেমি 1999 সালে তাকে দেয় একাডেমি সাহিত্য পুরস্কার এবং 2010 সালে দেয় বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার। বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করেছেন। 2021 সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধি পান। তার বহুবিধ কর্মকাণ্ড, যাকে কর্ম না বলে কীর্তি বলতে ইচ্ছে করে, তার জীবনের সাধনার ব্যক্তি নিশ্চয়ই পুরস্কারের মূল্যে ধরা যাবে না। বিশ্বভারতীর বাংলা বিভাগের ছাত্রী ছিলেন তিনি। শান্তিনিকেতনের প্রতি টান তার ছিল গভীর। আত্মজীবনী পড়লে বোঝা যায় পুরনো স্মৃতির সঙ্গে পরিবর্তিত শান্তিনিকেতনকে মেলাতে তার শেষ বয়সে অসুবিধে হয়েছে। তা সত্ত্বেও তিনি প্রকৃত অর্থেই আশ্রম কন্যা, যার সমস্ত ধ্যান জ্ঞান ছিলেন রবীন্দ্রনাথ। তিনি পরিণত বয়সে প্রয়াত হয়েছেন। তার জীবনাবসান এক পূর্ণতার দোতনা বহন করে। তার স্মৃতি এবং প্রেরণা আমরা শ্রদ্ধার সঙ্গে বহন করব।
शांति ओम तत्सत्।